হ্যাঁ, অডিওটা অন করেন সঙ্গে, মাইক্রোফোনটাও অন করেন সঙ্গে। হ্যাঁ, হয় নাই। হ্যাঁ, হয়েছে, এবার হয়েছে। দাদা সময় 7টা 10 পর্যন্ত দাদা। জয় গুরু। জয় গুরু। কই জয় আমি গুরু। তো দেখছি আমার জিনিস। হ্যাঁ 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 একটু বন্ধ করে দেবো। না না না, এইটা এইটা এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। তুমি এটা কেন নিজেকে নিজে করছো কেন? এইটা দিয়ে শুরু করুন। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। জয় গুরু। আমার পরমারাধ্য দেবতা, আমার গুরুদেব, আমার জীবন সর্বস্ব প্রাণপ্রিয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি আমার সর্বশরীর মন রক্ত কোষ এবং সর্বস্ব দিয়ে বারবার পরিবেশে প্রণাম করি। এই কথা আপনাদের সকলকে বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। সকলকে এবং আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ইত্যাদি নিবেদন করি। আমার খুবই তৃপ্তি হচ্ছে শুনে, এটা হচ্ছে 1038তম 1038তম সৎসঙ্গ হচ্ছে অনলাইনে নবদ্বীপ ধামে। এই যে কত বড় ধৈর্য, এই যে কত বড় জিনিস এইভাবে কন্ট্রিবিউশন করে আসছেন, আমি সত্যিকারে স্তম্ভিত হয়ে যাচ্ছি আপনাদের ধৈর্য দেখে, আপনাদের প্রচেষ্টা দেখে, আপনাদের ঠাকুরের প্রতি অনুরাগ দেখে। অনুরাগ এবং প্রচেষ্টাই কর্ম নিয়ে আসে, সেই কর্মই ব্যক্ত হয়ে পড়ে। ঠাকুর আপনাদের মধ্যে তার জীবনধারা আরো প্রবাহিত করে বিশ্ব মঙ্গলের জন্য, বিশ্বের সকলের জন্য সেই বার্তা আপনাদের সকলের ভিতর দিয়ে প্রবাহিত হোক, গন্ধে ভরে উঠুক পৃথিবী ঠাকুরের বার্তায়, ঠাকুরের কথায়, ঠাকুরের ভাবধারায়। আজকে আমি বিশেষ করে ঠাকুরের শান্ডিল্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা সম্বন্ধে দু একটা কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর সংস্কৃতকে খুব ভালোবাসতেন। সংস্কৃত ভাষা, ঠাকুর বললেন সংস্কৃত হচ্ছেন আদি ভাষা। আমরা যে এখন যেখানে ঠাকুরের কাছে বসে আছেন পার্লারে, আমরা যখন ঠাকুরের কাছে পার্লারে বসে থাকতাম, ঠাকুর আমাকে আমাদের বিভিন্ন অভিধান থেকে বলতো যে এই অর্থটার মানে কি দেখতো। মানি দেখতে দেখতে বললেন, ঠাকুর সংস্কৃত কি ধাতু থেকে আসছে আর বের কর। প্র্যাকটিক্যালি সমস্ত শব্দগুলো আসছে সংস্কৃত থেকে। সেজন্য ঠাকুর সংস্কৃতের রুট দেখতে বলতেন, ধাতু দেখতে বলতেন। যেমন ধরেন একটা কথা উদাহরণ দেয়, পলিটিক্স কথার মানে কি। ঠাকুর পলিটিক্স দেখতে 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 আমার মনে আছে অক্সফোর্ড থেকে আমি পলিটিক্স কথাটার অর্থ ঠাকুর কাছে বলছিলাম। বলতে বলতে দেখা গেল সেই অক্সফোর্ড ডিকশনারির মধ্যে আছে সংস্কৃত প্রি ধাতু থেকে আসছে পলিটিক্স। এই ঠাকুর তখন প্রি ধাতুর উপরে জোর দিলেন। এই এই আদি ভাষা হলো সংস্কৃত। ঠাকুর বললেন পুরানো জিনিসের উপর দাঁড়িয়েই নতুন জিনিস গদিয়ে উঠে। সংস্কৃত হলো প্রাচীন ভাষা, বহু সম্পদ তার মধ্যে আছে, তাকে জীবন্ত করে রাখাই তোমাদের কর্তব্য।
শরৎচন্দ্র হালদার দা, যিনি জ্যোতি প্রতিঋত্বিক এবং শেষ বয়সে সৎসঙ্গের প্রেসিডেন্টও হয়েছিলেন। শরৎদার সাথে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পরিচয় ছিল। আমাকে অনেক বিষয় উনি শিক্ষা দিয়েছেন, অনেক বইপত্র দিয়েছেন, অনেক কথা বলেছেন। শরৎদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আজকাল বামুনদের অনেক টোল ছিল আমাদের দেশে, টোল 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 মানে হচ্ছে সংস্কৃত ভাষা শিক্ষা দেয়, কিন্তু সেই সবগুলো এখন উঠে গেছে। শ্রী ঠাকুর বললেন, বামুনদের টোলগুলো সব 23 মেরে দিয়ে সংস্কৃতের চর্চাটা কমিয়ে দিয়েছে, সংস্কৃতের চর্চাটা দফা রফা করে ফেলেছে। আমি বলি সঙ্গতি রেখে চলাই ভালো, বুদ্ধিমানের কাজ। পুরানো জিনিসকে কখনো বাদ দেওয়া উচিত হয়নি। সাথে সাথে একটা কথা বলি আপনাদের, ভারতবর্ষের পট পরিবর্তনে নায়কগণ বলে একটা বই পড়েছিলাম। তাতে আছে মুসলমানরা পাকিস্তান স্টাডিজ বলে একটা বই পড়ায় বাচ্চাদের, তার মধ্যে হিন্দুদের কাফের এবং হিন্দুদের সম্বন্ধে অনেক বিদ্রোহাত্মক কথা আছে। সেটা বাল্যকালে ওদেরকে পড়ায়। আমরা তার বিষয়ে কোন রকম স্টেপ নিচ্ছি না। এদের প্রথম থেকেই মুসলমানদের হিন্দুদের প্রতি ঘৃণা জাগিয়ে দিচ্ছে ওই পাকিস্তান স্টাডিজ বলে বইটা পড়িয়ে। এই কথা আমি পড়েছিলাম। ভারতবর্ষের ইতিহাসের পট পরিবর্তন নায়কগণ এই বইটাতে, সঞ্জীব কুমার ঘোষ চৌধুরীর লেখা, ডবল আচার্য, তিনি এগুলি অনেক অনুসন্ধান করে তার বইতে লিখে গেছেন। আমরা আমাদের জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি, এতে বামুনগুলির অবস্থা খুবই খারাপ হয়েছে। তাদের সংসার চলা মুশকিল হয়ে গেছে, সংস্কৃতের চলা বন্ধ হয়ে গেছে। আমাদের সময়ে ম্যাট্রিকুলেশন পর্যন্ত সংস্কৃত কম্পালসারি ছিল, এখন সংস্কৃত আর কম্পালসারি নাই, এডিশনাল সাবজেক্ট। এটাকে একদম বাদেই দিয়ে দিতে চায়। কিন্তু ঠাকুর বললেন সংস্কৃত হচ্ছে আদি ভাষা। পাণিনি যেই ব্যাকরণ রচনা করে গেছেন, সলাতুরের পাণিনি লাহোরে থাকে, লাহোরের মধ্যে পড়ে গেছে, সলাতুরে তার বাণী। তিনি যেই অষ্টাধ্যায়ী কাশিকা বৃত্তি লিখে গেছেন পাণিনি, সেটা হলো গ্রামারের সর্বাপেক্ষা এবং সর্বশ্রেষ্ঠ পুরানো বই। তার থেকেই সমস্ত ভাষা প্র্যাকটিক্যালি এসেছে। সুতরাং ঠাকুর সংস্কৃত ভাষাকে বাদ দিতে বলেননি। মাত্র এক ভোটে হেরে যায়। হিন্দি ভাষা রাষ্ট্রভাষা হয় এক ভোটে জিতার পরে। কিন্তু ঠাকুরের ইচ্ছা ছিল রাষ্ট্রভাষায় হিন্দি হলে, তার উপরে চর্চা হলে, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ ইত্যাদি জিনিসগুলির মধ্যে যেই অমূল্য সম্পদ আছে, যেই আবিষ্কারের কথাগুলো আছে, যে অমূল্য সম্পদ সেখানে লুকিয়ে আছে, যেগুলো আমাদের দেশ থেকে জার্মান এবং ব্রিটিশরা নৌকা করে হাজার হাজার মন বই নিয়ে গেছেন, সেগুলি তারা স্টাডি করেছেন, তারা অনেক আশ্চর্য জিনিস বের করেছেন। আর ঠাকুর বলছেন তোমরা তাদের পিছনে পিছনে দৌড়িয়েছ, তোমাদের সম্পদ নিয়ে তারা এত কিছু আবিষ্কার করছে। ঠাকুরের দুঃখ যে আমরা তাদের অনুকরণ করতে যাচ্ছি নিজেদের সম্পদকে হারিয়ে দিয়ে। তাই ঠাকুর বললেন সংস্কৃতকে তোমরা জীবন্ত রাখো, জীবন্ত রাখো। জানি না মোদী সরকার এসে, বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার, তিনি সংস্কৃতের উপরে যদি খুব জোর দেন এবং যারা সত্যিকারের পণ্ডিত লোক, দেশহিতৈষী, যারা এমএলএ এমপি ইত্যাদি আছেন, তারা যদি রিয়েলি ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের সংস্কৃতিকে ভালোবাসেন, ভারতবর্ষের কৃষ্টিকে ভালোবাসেন, তবে সংস্কৃতকে জীবন্ত করে রাখুন, প্রাণবন্ত করে রাখুন।
সংস্কৃতকে কম্পালসারি করুন, সংস্কৃতিতে পিএইচডি করার সুবিধা আরো বেশি বেশি করে দেওয়া কর্তব্য, এই আমি মনে করি। এই কথার পরে আমি আরো একটি কথাতে আসছি, সেটা হলো 26শে এপ্রিল 1962 সাল। শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন আসামের প্রখ্যাত কর্মী, স্বনামধন্য, বিরাট ভক্তপ্রবর রবীন্দ্রনাথ রায়দা, যিনি চুপচাপ থাকেন, চোখ দূরে দেখলে মনে হয় যেন একটা প্রেমের চক্ষু তার। সেই রবীন্দ্রনাথ রায়দা সত্যনারায়ণ বইখানা আসামি ভাষায় অনুবাদ করেছিলেন এবং সেটা পাবলিশ করেছেন যতীন্দ্রমোহন চৌধুরী দা, যিনি ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন। হালে কয়েক বছর হয় তিনি দেহ রক্ষা করেছেন। এত অমায়িক মানুষ, এত ভদ্র মানুষ, এত ইষ্টপ্রাণ মানুষ আমি জীবনে দেখিনি। সেই রবীন্দ্র এবং যতীন্দ্রনাথ চৌধুরী মহোদয় দুইজনে এসে 26শে এপ্রিল 1962 সালে যতীন্দ্রমোহন চৌধুরী দা সহস্তে ঠাকুরের হাতে অসমীয়া ভাষায় সত্যনারায়ণ খানা দিলেন। ঠাকুর কপালে ঠেকিয়ে বললেন যে বইটা খুবই ভালো হয়েছে, গীতার মতো মনে হচ্ছে, ছোট্ট অছোট গীতার মতো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে এই বইখানা, সত্যনারায়ণ বইখানা ইংরেজি, হিন্দি, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, খাসি, মণিপুরি, মারাঠি ভাষায় এবং উড়িয়া ভাষায়, সাঁওতালি ভাষায়, তামিল ভাষায়, থর ভাষাতে, এই বিভিন্ন অন্তত 15-20টা ভাষাতে এই সত্যনারায়ণ প্রকাশিত হয়েছে, কোটি কোটি সংখ্যা। এই সত্যনারায়ণটা হলো কোরআন, গীতা, বাইবেলের জিনিস। ঠাকুর বললেন আমার মুক্ত কথাগুলো আমি এক রাত্রিরে এক ভক্তের আকুল আহ্বানে আমি সেটা লিখে দিয়েছিলাম। তখন মাত্র ঠাকুরের বয়স 22 বছর। পৃথিবীতে দারুণ বিপ্লব নিয়ে আসছে, হিরকতুল্য। এইসব কথাগুলো যদি জানা যায় আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা সত্যনারায়ণ রোজ পড়েন, আমরাও পড়ি। এর মধ্যে যেসব কথাগুলো আছে সমস্ত প্র্যাকটিক্যালি কোরআন, গীতা, বাইবেলের জিনিসটা ওর মধ্যে আছে। আমার প্রাণের বই, সবচেয়ে ভালো বই, সবচেয়ে আদরের বই, সবচেয়ে জীবন বৃদ্ধির বই হলো এই সত্যনারায়ণ। আরেকদিন আমি ঠাকুরের কাছে বসে আছি, সকালবেলা পার্লারে। আমি আমার নোট খাতাটা নিয়ে আসি, আমার নোট খাতা নিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে আছি, ঠাকুরের কথাবার্তা লিখছি। ঠাকুর হঠাৎ আমার দিকে দেখে বললেন এই যে সূক্ষ্মাতিসূক্ষ্ম কণাগুলি দেখো, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি, নিউক্লিয়াস, এগুলি সবই হচ্ছে যৌগিক বস্তু। হ্যাঁ, কি বলছেন? যৌগিক বস্তু। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলি যেগুলি আছে সেগুলি যৌগিক বস্তু। এগুলিকে ভাগ করা, এগুলো আমাদের বিজ্ঞান বলে। আমি অ্যাটমিক ফিজিক্স বলে একখানা বই পড়েছি, অধ্যাপক রাজেনের বই, বিরাট মোটা বই। তার মধ্যে কখনো লেখা নাই যে ইলেকট্রন, প্রোটন যৌগিক বস্তু। এরা বলছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা, এরপরে আর কিছু নাই। কিন্তু ঠাকুর বললেন এই ইলেকট্রন, প্রোটন এগুলি সমস্ত যৌগিক বস্তু। আর ঠাকুর আরেকটি কথা বললেন, ঠাকুর বললেন এই যে যৌগিক বস্তু, প্রোটনের চারদিকে ইলেকট্রন গুলো ঘুরে। ঠাকুর বললেন কি ঘুরে মানে কি জানিস? থ্রবিং হচ্ছে, থ্রবিং। একটা আরেকটার কাছে আসছে আবার চলে যাচ্ছে, কাছে আসছে চলে যাচ্ছে। ঠাকুর দয়া করে তখন আমার খাতাটা, যেটা আমি নিচে রাখছিলাম, খাতাটা হাতে করে আমার গায়ে খাতাটা দে এবং একটা কলম দে। এবং আমি একটা কলম দিলাম।
ঠাকুর সেই খামার সেই খাতাটা নিয়ে, যেটা নোট বইতে ঠাকুরের আমি বাণীগুলি লিখি, নোট বইতে নিয়ে এক জায়গায় কোণা দিয়ে তিনি আমাকে এঁকে দেখালেন এই কেমন করে ইলেকট্রনটা প্রোটনটা পরস্পর আকর্ষণ করতে আসছে, এবং ঠাকুর বলে এই যে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, এইটা হলো ইলেকট্রিক্যাল অরবিটের মতো, ইলেকট্রিক্যাল অরবিটের মতো, গোল না। ইলেকট্রিক্যাল অরবিটের মানে হচ্ছে ব্যাবৃত্ত বৃত্তভাস, ডিমের মতো এইভাবে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, এটাকে বলে ইলেকট্রিক্যাল অরবিটের মতো। আমি অবাক হয়ে গেলাম। ঠাকুর আমার বইয়ের কোণের মধ্যে, ওই নোট খাতার মধ্যে কোণে দাগ দিয়ে সেটা এঁকে দিলেন। বলা বাহুল্য, আপনাদের বলে যায় দাদা, যেই কলমটা দিনে তিনি আমার এই খাতাতে এঁকে দিয়েছিলেন, সেই কলমটার নাম হচ্ছে শেফার্স পেন। শেফার্স পেন খুব ভালো কলম। কেসি ব্যানার্জি, কিরণচন্দ্র ব্যানার্জি, ইসাপুর রাইফেল ফ্যাক্টরির ম্যানেজার, জেনারেল ম্যানেজার, যিনি অটোমেটিক রাইফেল বের করেছিলেন এবং পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি ঠাকুরের কাছে এসে এই কলমটা ঠাকুরের হাতে দেন, বলেন বাবা ঠাকুর মনির জন্য এই কলমটা নিয়ে আসছি। ঠাকুর হাতে করে সেই কলমটা দেখলেন, একটু পীত বর্ণের, সেই সেদিনের নিজের হাতে সেই কলমটি কিরণ দা ঠাকুরের হাতে দিয়েছিলেন, ঠাকুর সেই কলমটা আমাকে দিয়েছিলেন, এখনো সেই কলমটা আমার কাছে আছে। সেই সেই কলম কালি কলমের কলম, সেই কলমটা দিয়ে আমি ঠাকুরের এই কথোপকথন লিখেছিলাম, সেই কলম দিয়ে ঠাকুর আমার খাতার মধ্যে এঁকে দিলেন। এই হচ্ছেন আমার দয়াল ঠাকুর। ইলেকট্রন কেমন করে প্রোটনের চারদিকে ঘুরে কেমন করে থ্রবিং হয়, কেমন করে ইলেকট্রিক্যাল মুভমেন্ট হয়, সেটা বলে দিলেন। কত বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান, যে তিনি যেন সচক্ষে যেন এগুলি দেখতে পাচ্ছেন এবং সেইভাবে বলে যাচ্ছেন। এটাই আমার সেদিন বোধ হয়েছিল। তার নিজের হাতের আঁকা ওই দুর্লভ ছবিটা আমার খাতায় এখনো বর্তমান 18 নম্বর খাতায়, যেটা ঠাকুরের কাছে আমি বসে লিখেছিলাম। তারপর ঠাকুর কথায় কথায় বললেন 12ই আগস্ট 1963 সালে, বললেন যে এডুকেশন মানে কি রে? ঠাকুর বললেন ই মানে হচ্ছে ফ্রম, আর ডুকেয়ার মানে হচ্ছে টু লিড, চালনা করা। ডুকেয়ার মানে টু লিড ফ্রম। ঠাকুর শিক্ষার অভ্যাস, শিক্ষার মাধ্যমে অভ্যাস ব্যবহার চলন সবকিছু তৈরি হয় শিক্ষার উদ্দেশ্যেই। তাই মানুষের ভিতরে শক্তি ও গুণগুলো শিক্ষার মাধ্যমে বিকাশ লাভ করার সুযোগ পায়। শিক্ষা মানুষের অন্তরের জিনিসগুলো টেনে নিয়ে আসে, মানুষের গুণদীপনাগুলি নিয়ে আসে। শিক্ষকের আচার আচরণ জ্ঞান ব্যক্তিত্ব বোধ, ছাত্ররা খুব বোধ যদি থাকে তবে ছাত্ররা সেগুলি খুবই সহজভাবে ছাত্রদের মধ্যে চলে আসে। শিক্ষকের আচার আচরণ হচ্ছে আসল জিনিস, শিক্ষকের জ্ঞানই হচ্ছে আসল জিনিস, শিক্ষকের ব্যক্তিত্ব হচ্ছে আসল জিনিস, শিক্ষকের বোধোদ্দীপ্ত হওয়া দরকার। ঠাকুর তাই বলেন তারা যদি সেরকম হয় ছাত্ররা খুব সহজে গ্রো করে। শিক্ষকের কাজ হচ্ছে একটা গমনের চেয়ে বড়, তারা আইডিয়াল সেন্ট্রিক হবে। তারা যদি আইডিয়াল সেন্ট্রিক না হয় তাহলে মুশকিল আছে। ছেলেদের সাথে তারা ফাদারলি এবং মাদারলি ওয়েতে ডিল করবেন। ফাদারলি এবং মাদারলি ওয়েকে দুই রকমের ওদের সাথে ডিল করা উচিত, তবেই ভালোবাসা জন্মায়, তবেই আমি ঠাকুরের কাছে শুনেছি রাদারফোর্ড বলে, যিনি প্রথমে ওই ইলেকট্রন ওইগুলি বের করেন, ওই ফর্মুলা অ্যাটম বের করেন, রাদারফোর্ডের যে থিওরি আছে, ঠাকুর বলতেন রাদারফোর্ড তার ছাত্রদের মাই ডিয়ার বয় এই বলে সম্বোধন করতেন। এই কথা আমি নিজে ঠাকুরের কাছ থেকে শুনেছি। রাদারফোর্ডের মতো শিক্ষক, যিনি ছাত্রদের এত ভালোবাসতেন, নিজের সন্তানের মতো বলতো মাই বয়, মাই ডিয়ার বয়, এই বলে সম্বোধন করতেন। সুতরাং ঠাকুরের কথা হচ্ছে
যে আচার আচরণশীল শিক্ষকই সত্যিকারের ছাত্রদের মধ্যে প্রেরণা যোগাতে পারে, বুদ্ধি যোগাতে পারে। ঠাকুর বললেন, আজকাল ছাত্ররা মনে করে আমরা টাকা দিই, মাস্টাররা আমারে পড়ায়, কেনা বেচার সম্বন্ধ হয়ে গেছে, কেনা বেচার সম্বন্ধ হয়ে গেছে। বাজারের আলুর দর, টমেটোর দর, চালের দর, দর কষাকষির মতো এইখানে এই শিক্ষাটা এই পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। ঠাকুর সেই শিক্ষা পছন্দ করেন না। ঠাকুর শিক্ষা বলেন মনের শিক্ষা, শারীরিক শিক্ষা এবং আচরণের শিক্ষা, চলনের শিক্ষা, ভক্তির শিক্ষা, এই সমস্ত দিয়ে মানুষটা গড়ে উঠবে একটা সম্পূর্ণ পূর্ণ মানুষে। ঠাকুরের শান্ডল বিশ্ববিদ্যালয়ের করার খুব শখ। আপনারা শুনে সুখী হবেন, শিলং থেকে, আসামের শিলংয়ে একটা কলেজ আছে, তার নাম হচ্ছে লেডিকিন কলেজ, আসামের শিলংয়ে অবস্থিত। সেই লেডিকিন কলেজের যিনি প্রধান অধ্যক্ষা অর্থাৎ প্রিন্সিপাল, লেডি প্রিন্সিপাল, তার নাম হচ্ছে উষা ভট্টাচার্য। এই উষা ভট্টাচার্য ঠাকুরের কাছে আসে 1963 সালের 18ই জানুয়ারি। তিনি হচ্ছেন লেডিকিন কলেজের শিলংয়ের প্রিন্সিপাল। তিনি ঠাকুর কাছে এসে থাকেন। সেই দিন আবার ছিল বিবেকানন্দের শতবার্ষিকী উৎসব। আমাদের সৎসঙ্গীর ছেলেরা বিবেকানন্দর শতবার্ষিকী উৎসব করে। তিনি সেখানে প্রধান অতিথির আসন পরিগ্রহ করেন। তিনি সেই সভা থেকে এসে ঠাকুর কাছে বললেন, ঠাকুর, আজকে সৎসঙ্গে যুব সংঘের উদ্যোগে এই বিবেকানন্দের শতবার্ষিকীর অনুষ্ঠান হয়, গান, বক্তৃতা, আলোচনা ইত্যাদি হয়, খুব মনোজ্ঞ হয়, আমার খুব ভাল লেগেছে। ঠাকুর তখন শুনে বললেন, আমি তৃপ্তি পেলাম, আপনি ছিলেন, আরো ভাল লাগলো। তখন উষমা সেই লেডিকিন কলেজের প্রিন্সিপাল ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনি দয়া করে কিছু বলুন, আপনার কথা আমার শুনতে খুব ভাল লাগে। তখন ঠাকুর তার কাছে গল্প করতে লাগলেন যে ছোটবেলায় আমি পাবনায় পড়তাম। কোথায় পড়তাম? পাবনা ইনস্টিটিউশনে পড়তাম। সেখানে বাজারের কাছে একটা বিরাট মাঠ ছিল, আমি সেই মাঠে গিয়ে বসতাম। আমি চাদর গায়ে দিয়ে স্কুলে যেতাম। একদিন অঙ্কের মাস্টার মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, 1 আর 1 কত হয়? আমি উত্তর দিলাম, 2টা 1 হয়। মাস্টার মশাই আমাকে ডেভো ছাত্র ইত্যাদি গালাগাল দিয়ে খুব মারলেন। মারতে মারতে এমন করলেন কি, বেঞ্চের নিচে আমাকে ঢুকিয়ে দিলেন। একটা ছেলে আমাকে সাহায্য করতে গেল, আমার সমাবেশ ছাত্র, মাস্টার মশাই আরো ধরে আমাকে তখন মারতে লাগলো। আমি বললাম, মাস্টার মশাই আমাকে একটু বুঝালেই পারতো, আমাকে না বুঝে খামাখা আমাকে মার দিল। 2টা 1, 3টা 1, 1001, 1,00,001 এরম ভাবে বললেই আমাকে পারতেন, আমাকে সেভাবে তো বুঝালেই না। তখন থেকেই আমার বুদ্ধি আসে একটা ইউনিভার্সিটি করার। সেদিন থেকে আমি অঙ্কে, ঠাকুর বললেন, ফেল করে গেলাম। সেদিন থেকে আমি অঙ্কে ফেল করে গেলাম। ইউনিভার্সিটি এডুকেশন, ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সাল রকমটা থাকবে। ঠাকুর তো বললেন, একজন লোক কত ইংরেজি ভালো পড়ায়, অন্য কিছু জানে না। একজন লোক ফিলোসফি পড়ায়, অন্য সাবজেক্ট জানে না। ঠাকুর তা বলেন না। ঠাকুর বললেন, জেনারেলিস্ট হওয়া ভালো, স্পেশালিস্ট হওয়া ভালো না। স্পেশালিস্ট হওয়া ভালো, কিন্তু তার মধ্যে তার জেনারেল রকমটাও তার জানা দরকার। প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্টের কি সম্পর্ক, কি লিঙ্ক, তা আমাদের জানা দরকার। এইসব কথা ঠাকুর তাকে বললেন যে সত্যাচার্য, ধর্মাচার্য না করে সত্যাচার্য করো, সত্যার যাতে বর্ধন হয় সেই কথা বলো। তারপর ঠাকুর শান্ডিল্য বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। আমার তখন বয়স হচ্ছে মাত্র 10 কি 11 বছর।
তখন থেকে আমার একটা পরিকল্পনা ছিল একটা বিশ্ববিদ্যালয় করা, এবং সেটা আমার পিতৃপুরুষের নামে, ঠাকুরের গোত্র হচ্ছে শাণ্ডিল্য, সেই শাণ্ডিল্যের নামে আমার করার ইচ্ছা। ঠাকুর বললেন সালানপুরে অনেক জমি ছিল, কয়েক মাইল জমি। ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের প্রধানমন্ত্রী নেহেরুর কাছে অনুমতি নিয়ে মাত্র 500-600 বিঘা আমাদের জমি দিতে চেয়েছিলেন। ঠাকুর বললেন এত কমে হবে না, ওটা মিলিটারি বেস, অনেক জায়গা ছিল সেখানে। সেই জায়গাটা সুশীল চন্দ্র বসুদা নেহেরুজিকে বলে ওইটা বলেন আমার কোনো আপত্তি নাই, তোমাদের যদি বাংলা সরকার যদি এইটা দেয়। তখন বিধানচন্দ্র রায়ের কাছে অনুরোধ করা হয়। বিধানচন্দ্র রায় তখন বলেছিলেন এত জমি যদি আমি ওদের দেই তাহলে আমার গভর্নমেন্ট খুব এম্বারাস হয়ে পড়বে, ভারাক্রান্ত হয়ে পড়বে, ওরা অল্প কিছু জমি নেক, তারপরে করুক, দেখা যাবে। কিন্তু ঠাকুর তাতে রাজি হননি। অল্প 500-700 বিঘা জমিতে ঠাকুর রাজি হননি। সমস্ত জমি যদি আজ পেয়ে যেত, ওই কয়েক মাইল জমি যেটা মিলিটারি বেস ছিল এখনো পড়ে আছে, সেই জমিটা পেলে ঠাকুর বলছেন আমি সেখানে শান্তিনিকেতন ইউনিভার্সিটি করতাম, মিলিটারি কলেজ করতাম। ঠাকুর বলছেন যে মিলিটারি স্কুল সহ সবকিছুই হতে পারে, বিশ্ববিদ্যালয় করার আমার খুব ইচ্ছা। অ্যাডিয়ারেন্স থাকবে শিক্ষকদের, সেখানে ওকালতি কেমন করে করে তা থাকবে, এবং সৈন্যরা কেমন করে যুদ্ধ করবে সেসব বিষয়ে থাকবে। এমনকি আপনারা শুনে অবাক হবেন, আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। ঠাকুর বলছেন প্রাইম মিনিস্টার কেমন হবে, তাদের কি কি শিক্ষার দরকার, তাও আমার এই শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ে থাকবে। কত বড় কথা বলুন তো। নিজেই ঠাকুর বলে গেছেন, সেটা 28শে ফেব্রুয়ারি 1963 সালে বলেছেন প্রাইম মিনিস্টার হতে হলে কি কি লাগে, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। কত বড়, কত সুন্দর কথা। পশু পক্ষীর ভাষা থাকবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট থাকবে। টিচার স্টুডেন্ট সিলেক্টেড হবে, সেইভাবেই অনেকটা করতে হবে। এই ঠাকুরের ইচ্ছে ছিল শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ে, যেটা অনেকটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো। তারপর নিজে বলছেন শালা আমি পাগলের মতো কি জানি কয়ে যাই, আমার টাকা নাই, পয়সা নাই, ফকির আমি বড় বড় কথা বলে যাচ্ছি। তবে এই কথা ঠিক, পয়সা কিন্তু মানুষই করে, তোমরা ইচ্ছা করলে করতে পারো, এই আশার বাণী আবার দিয়ে গেলেন। আমি বড় বড় কথা বললাম এতক্ষণ ধরে আপনাদের কাছে, কি বলতে কি বলে ফেলি। কিন্তু দাদা ঠাকুর এই কথাও বললেন পয়সা কিন্তু মানুষই করে, তোমরা ইচ্ছা করলে এটা করতে পারবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে সেই জায়গায়। শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় কেমন করে হবে, কিরম শিক্ষা হবে ইত্যাদি সম্বন্ধ ঠাকুর 11ই সেপ্টেম্বর 1961 সালে এক্সপেন সাহেব যখন আসেন, 8ই সেপ্টেম্বর 1961 সালে এক্সপেন সাহেব দমদমে আসেন। দমদম থেকে তিনি তুফানে ফার্স্ট ক্লাসে করে যশোরে আসেন। যশোর থেকে তাকে ঠাকুর বাড়িতে নিয়ে আসা হয়। ঠাকুর তখন পার্লারে বসে আছেন। সন্ধ্যাবেলায় কেষ্টদা, সুশীলদা ইত্যাদি বসে আছেন। পার্লারের ঘরে কোনাতে একটা চকি আছে। এক্সপেন সাহেব হাঁটতে হাঁটতে বেটা মানুষটা দুটা মধুর শিশি হাতে নিয়ে এসে ঠাকুরের কোলের মধ্যে দিয়ে বলেন আমি 7 দিন থাকবো আপনার এখানে, আমার অনেক প্রশ্ন আছে, আমি অনেক কথা বললো। সেই এক্সপেন সাহেবের সাথে ঠাকুর 11ই সেপ্টেম্বর 1961 সালে সেই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে নানান ভাবে কথা বলতে লাগলেন। ঠাকুর বললেন মানুষকে এমন ভাবে শিক্ষিত করে তুলতে হবে যাতে তারা তার ভাবসম্ভবে সঙ্গতিশীল তাৎপর্যে দেহ মনে বুদ্ধিতে সব দিক দিয়ে তারা গড়ে উঠবে। তাদের কোন রকম বাধ্যবাধক শূন্য রকমে স্বতন্ত্র পদ্ধতিতে এটা গড়ে উঠুক। সমস্ত বিষয়ের উপর ছাত্রদের আধিপত্য থাকবে, বিচার পদ্ধতি, শাসন পদ্ধতি, পুলিশ, মিলিটারি, বিজ্ঞান, ভাষাতত্ত্ব, চিকিৎসা তত্ত্ব সবই পড়ানো হবে একে। আমি তখন শুধু ভাবছিলাম যে এটা কেমন করে সম্ভব। আমার জীবনে
তখন ফুল স্টপ হয়ে গেল যখন আমাকে এরকম একে একে দুই যখন আমি বলছিলাম এই গল্পটা এক্সপেন সাহেবের কাছে বলেন, এক্সপেন সাহেব শুনে অবাক হয়ে গেছিলেন যে ঠাকুরকে কেমন করে মাস্টার মেরেছিলেন। তারপর ঠাকুর বললেন ছেলেরা যাতে সব দিক দিকে ইকুইপড হয় তার ব্যবস্থা থাকবে, এখান থেকে বের হওয়ার পর তারা যেন দেশের সম্পদ হয়ে বের হয় এবং তাদের নিজেদের জীবিকার জন্য একটু একটু সমস্যা না হয়, সত্যিকারের চরিত্র সম্পদে যেন তারা সম্পদশালী হয়ে উঠে এবং তাদের পারগতা সব দিক দিয়েই যেন বিকাশ লাভ করে, বিকাশ লাভ করে। সাহিত্য, বিজ্ঞান, বাণিজ্য, চিকিৎসা বিজ্ঞান, গবেষণা, আইন, ইঞ্জিনিয়ারিং সব বিষয়ই থাকবে। তাছাড়া মিলিটারি কেমন করে শিক্ষিত হবে সেটাও থাকবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে সেখানে থাকবে। বলা বাহুল্য আমার স্মৃতির মালা বইয়ের মধ্যে একটা ম্যাপ আছে, শান্ডিল্য বিশ্ববিদ্যালয়ের ম্যাপ, সেটা বিকে কাপুরদা কলকাতা থেকে এনে দিয়েছিলেন। এত একর জমির মধ্যে 250-300 একর জমির মধ্যে কোথায় বিদ্যালয়, কোথায় হাসপাতাল, কোথায় স্বাস্থ্য, কোথায় মিলিটারি শিক্ষা, কোথায় ডাক্তারি শিক্ষা, কোথায় পার্ক, কোথায় ব্যায়াম, কোথায় হসপিটাল ইত্যাদি থাকবে, সেই সব সম্বন্ধে সেই ম্যাপটাতে আছে। আমি এখনই আপনাদের দেখাতে পারি সেই ম্যাপটা। এই বইটার মধ্যে আছে, এই কি বলে ঠাকুরের বইয়ের মধ্যে আছে, এই আমার স্মৃতির মালা বইতে ওইখানে টেবিলের উপরে আছে। আমি এখন আনতে পারছি না, আমি এখানে বসে আছি, তার মধ্যে সেই ম্যাপটাও আছে, আপনারা দেখে নেবেন। সেই ম্যাপটা শ্রী বড়দা অনুমোদিত করে গেছেন, সেই ম্যাপটা বইয়ের মধ্যেও দেওয়া হয়ে গেছে। বিকে কাপুর বলে এক ভদ্রলোক, মাই এক্সপিরিয়েন্স উইথ এ লিভিং গড, এই বইয়ের মধ্যে প্রথমে সেই ছবিটা দেওয়া আছে। তিনি দয়া করে দিল্লিতে আমাকে হাজার হাজার ওই কপি ওই ম্যাপ দিয়েছিলেন। আমার ছেলে গিয়েছিল সেই দিল্লি থেকে সেই ম্যাপ নিয়ে এসে আমি আমার স্মৃতির মালা বইতে ওই ম্যাপখানা পর্যন্ত দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। ঠাকুর বলেন এই যে ঠাকুরের প্রচেষ্টা, একটা ঠাকুরের একটা প্রচেষ্টা যদি আমরা সার্থক করতাম, শান্ডিল্য বিশ্ববিদ্যালয় বলেন, গঙ্গাধারা প্রজেক্ট বলেন, ভার্গোমিটার বলেন, দৈনিক বসুমতী দৈনিক পেপার বলেন, দ্রুতদীপ্তি হাসপাতাল বলেন, যে কোনো একটা যদি আমরা আজকে সাকসেসফুল করে তুলতে পারতাম ঠাকুরের জীবদ্দশায়, ঠাকুর যে কত তৃপ্তি পেতেন, কত আনন্দ পেতেন, আর সৎসঙ্গের ধ্বজা সারা পৃথিবীময় তখন হয়ে যেত, পৃথিবীময় হয়ে যেত। গঙ্গাধারকে যদি ঠাকুরের কথা মতো আমরা তখন থেকে 1 টাকা করে তিনি 3 টাকা করে চেয়েছিলেন 1 কোটি লোকের কাছ থেকে, 3 কোটি লোক দিয়ে তোরা শুরু করে দে, তোরা শুরু করে দে, তোরা শুরু করে। তারপর তাল বাহানা এটা সেটা, গভর্নমেন্ট করবে, অমুক করবে, পারমিশন লাগবে, অমুক করবে, তমুক করবে, এই করে করে জিনিসটা ডিলে হয়ে যাচ্ছে, অনেক ডিলে হয়ে যাচ্ছে। যদিও বর্তমান সরকার, বিহার সরকার এইটা হাতে নিয়েছেন, যে গঙ্গাধারা প্রজেক্টটা হাতে নিয়েছেন, তারা এটা পাস করেছেন, কিন্তু কবে কি হবে আসবে সেটা এখন অন্ধকারে, এখন অন্ধকারে আমার মনে হয় তার কাজ এখনো আরম্ভ হয়েছে বলে আমি জানি না। এইসব কথা বলতে গেলে চোখে জল এসে যায় দাদা। ঠাকুর বলছেন আমরা তোমাকে যত জোরের সহিত যা বলেছি তোমরা সেগুলি তত শৈথিল্যের সহিত অবমাননা করেছ, তোমরা শৈথিল্যের সহিত অবমাননা করেছ। আমি বলেছিলাম, আর ঠাকুর বলেছিলেন, আমার এই শান্ডিল্য ইউনিভার্সিটির মধ্যে একজন প্রশ্ন করেছেন যে মেয়েরাও কি এখানে পড়তে পারবে? ঠাকুর বললেন আমার ইচ্ছা নয়, তাহলে আর একটা করতে হয় এরকম, মেয়েরা ওইখানে একসাথে যদি পড়ে, ছেলেরা মেয়ে লিপনা গুণগুলি নেয় আর মেয়েরা পুরুষেরই রকমটা ইমবাইব করে, আর কত মেয়ের যে ইজ্জত নষ্ট হয়ে যায় তার কোনো সীমা সংখ্যা নাই। সেজন্য ঠাকুর কোএডুকেশনটা ঠিক ঠিক মতো পছন্দ করেন না, পছন্দ করেন না, পছন্দ করেন না। তাই ঠাকুরের এই যে ইচ্ছাটা, যেটা আমরা সতীল্যের সহিত, ঠাকুর বলেছিলেন আমাদের কি দুঃখের কথা বলবো, আমাদের বাড়ি পূর্ববঙ্গে, আমার বাড়িটা মুসলমানরা এসে পেট্রোল জ্বালিয়ে চারদিকে পুড়িয়ে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিয়েছে। প্রায় আমার বাড়িতে 150-200 ঘর ছিল, 150-200 ঘর ছিল,
এবং আমরা প্রায় 300-400 লোক 51 পরিবার একসাথে থাকতাম। সেই বাড়ি শুধু আমার বাড়ি নয়, নোয়াখালীতে এরকম হাজার হাজার বাড়ি পুড়িয়ে দিয়েছে। ভালো ভালো লোকগুলোকে লিস্ট করে রেখেছে, এদেরকে মেরে ফেলবে, এদেরকে মেরে ফেলবে, এদেরকে মেরে ফেলবে। ঠাকুর বললেন, কি বলবো দুঃখের কথা, আমাদের মন্ত্রীরা, আমাদের রাজরাজারা, আমাদের শাসনকর্তা, ঠাকুর বললেন পাকিস্তানে যেসব হিন্দুগুলো আছে এমনতর ব্যবস্থা এখান থেকে ইন্ডিয়া থেকে করতে হয় যাতে তারা কৃষ্টি ঐতিহ্য ইত্যাদি নিয়ে ঠিক ঠিক মতো বেঁচে থাকতে পারে। আর তা যদি না করতে পারে তার জন্য যা করণীয় তোমরা তা করবে। ঠাকুর বলেছিলেন, মৃদু প্রতিকারে ব্যাধি না হবে নিপাত, কঠিন ঔষধি দেহ মোরে বৈদ্যনাথ। মৃদু প্রতিকারে ব্যাধি না হবে নিপাত, কঠিন ঔষধি দেহ মোরে বৈদ্যনাথ। ঠাকুর মিলিশিয়া চাইছিলেন, 1.5 লক্ষ লোক চাইছিলেন, মিলিশিয়া টাইপ স্বস্তি সেবক বাহিনী চাইছিলেন। হিংসাকে হিংসার দ্বারা পরাজয় করতে হয়, সেখানে কারুণ্য, সেখানে করুণতা বা কৃপা প্রকাশন করা দুর্বলতার লক্ষণ। আজও হিন্দুরা ওইখান থেকে আসছে। কেন 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 আমাদের সরকার কেন স্টেপ নিচ্ছে না? কেন আজকে ওইখানে আছে? দুঃখের বিষয়, এগুলি রাজনৈতিক ব্যাপার, আমি ওইদিকে বেশি যেতে চাচ্ছি না। কিন্তু আমরা হিন্দুদের সর্বনাশ করি, আমরা হিন্দুরা মেরে ফেলি। সেই বলাই চ্যাটার্জি যাকে কালাপাহাড় বলি, দুলালি মোলে মেয়ে, নবাবের মেয়ে, তার শৌর্য বীর্য জ্ঞান দেখে, তার চেহারা দেখে, তার স্বাস্থ্য দেখে, তার কথা দেখে তাকে বরণ করতে চেয়েছিল এবং বরণ তিনি কালাপাহাড় করেছিলেন এবং হিন্দু হইতে চাইলেন, কিন্তু হিন্দুরা তাকে কিছুতেই গ্রহণ করলো না। ঠাকুর দুঃখ করে বললেন, আমাকে বলেছিলেন দেখ তো বিবাহ কয় প্রকারের আছে। বিবাহ 8 প্রকারের, তার মধ্যে একটা বিবাহ আছে গান্ধর্ব বিবাহ, অর্থাৎ ভালোবেসে বিয়ে করা যায়। এটা তো গান্ধর্ব বিবাহ হলো। কালাপাহাড়ের সাথে দুলালির নবাবের মেয়ের যে বিয়া, এটা গান্ধর্ব বিবাহ হলো। এটা কোনো তো দোষ ছিল না। হিন্দুদের সংস্কার এত বেশি অপসংস্কার ছিল, ওই সংস্কারের মধ্যে এত গোড়ামি ঢুকে গিয়েছিল, এত সমস্ত ঘৃণ্য জিনিস ঢুকে গিয়েছিল যে ওই কালাপাহাড় পরে মুসলমান হয়ে এবং অমুকের নবাবের সর্দার হয়ে, প্রধান হয়ে হিন্দু মন্দির ধ্বংস করতে লাগলো। এইভাবে হিন্দুদের অবক্ষয় আমরাই নিজেরা ডেকে এনেছি। বিশেষ করে অশোকের সময় হতে বিরাট সমস্ত কেবল স্তম্ভ করে চূড়া করে ওই মন্দির করে 84,000 মন্দির করে অশোক, এবং সমস্ত ছেলেগুলি, ভালো ভালো ছেলেগুলিকে প্রব্রজ্য অবলম্বন করে, সন্ন্যাস অবলম্বন করে। তার ফলে ভালো ভালো মেয়েগুলো নিকৃষ্ট বরকে গ্রহণ করার ফলে দেশের মধ্যে যেই জন্মের, যেই অপনোদন এসছে, যেই ধ্বংস এসছে, সেটা এখনো আমরা কুড়িয়ে উঠতে পারিনি। তারপরে মুসলমান আক্রমণ করলো, 550 বছর পর্যন্ত রাজত্ব করলো। তারপর ইংরেজরা আসলো, আমাদের কৃষ্টির উপর ওরা ধ্বংস করতে লাগলো। ওরা বলে কৃষ্ণ লুচ্চা, কৃষ্ণ বদমাইশ ইত্যাদি, আমাদের যিশু ভালো ইত্যাদি বলে আমাদের কালচারাল কঙ্কস করতে লাগলো। ডাইভোর্স, মদ খাওয়া, মাগি বাজা, এইসব আমরা করে গেছিলাম। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব তখন শুধু দেখিয়ে গেছিলেন নিজের স্ত্রীকে মাতৃভাবে পূজা করে। তখনকার মেয়ে ছেলের কোনো সম্মান ছিল না। ওই রামকৃষ্ণদেব যদি বিয়ে করে ছেলে হইতো, তিনি রামকৃষ্ণের একটুকু তিনি অবক্ষয় হতো না। তিনি ছেলে করতে পারতেন, সবাই করতে পারতেন, কিন্তু করেননি। ওই তখন মাতৃজাতির প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, পূজা করার জন্য এই যে করে গেছিলেন, এই ফলে রামকৃষ্ণ তখন রক্ষা করেছিলেন। দাদার এবং মায়েরা আমার, আজকে আমি হয়তো অনেক আবল তাবল কথা বলে ফেললাম, জানি না। এই আমরা যদি জাগ্রত হতে চাই, আমাদের সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা, ঠাকুর বলে গেছেন। আমরা সাহসী হন, বীর্যবান হন, তেজস্বীবান হন, আচার্য কেন্দ্রিক হয়ে উঠি। আমাদের আচার্যদেব রাত দিন ওইসব কথাই বলে যাচ্ছেন, কিন্তু তার কাছে বেশি লোকেই খেতে পারি না, পড়তে পারি না, বিয়ে হয় না, চাকরি হয়। কিন্তু ঠাকুরের প্রতিষ্ঠার জন্য, ঠাকুরের কাজের জন্য আমরা কজন আকুল হয়ে উঠছি, কজন আবেগপান হচ্ছি, কজন হচ্ছি, তাকে প্রতিষ্ঠা করে আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের সাধনা, যজন যাজন ইষ্টবিধি যা ঠাকুর আমাদের দিয়ে গেছেন, ওই থানকুনি পাতা খাওয়া, ওই সব ধ্যান করা ইত্যাদির মাধ্যমে
পরস্পর প্রীতি সম্পর্কের মাধ্যমে, পরিবারকে ভালোবাসার মাধ্যমে, ছেলেদের ভালোবাসার মাধ্যমে, পারিপার্শ্বিক বর্ধনের মাধ্যমে আমরা আরো আরো ঠাকুরগত প্রাণ হয়ে উঠবো। এই শুধু আমার প্রার্থনা, এই শুধু আমার কামনা। নবদ্বীপবাসী দাদারা, আসামবাসীরা, ত্রিপুরাবাসীরা, বাংলাদেশবাসীরা যারা আমার কথা শুনছেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা, আন্তরিক স্নেহ জানাই। আমরা গর্জে উঠুন, আপনারা গর্জে উঠুন। ইষ্টকে মাথায় নিকে, এর মধ্যে কেউ নাই। ইষ্ট এবং আপনার ভিতরে ইষ্টত্ব, আপনার ভিতরে ঠাকুরত্ব জাগ্রত, আমাদের ভিতরে ঠাকুরত্ব আরো আরো জাগ্রত হোক ঠাকুরের দয়ায়, ঠাকুরের কৃপায়। রাইজ অফ বেঙ্গল ইজ রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া ইজ দ্য রাইজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। এক পৃথিবী, এক রাজ্য, এক সম্রাট থাকবে, সে পুরুষোত্তম, সে পুরুষোত্তম। তার ধ্বজা, তার পতাকাই শুধু সারা পৃথিবীতে বইবে। এই আমাদের সংকল্প, এই আমাদের পথ, এই আমাদের কর্তব্য। জয় গুরু। রাধাস্বামী, রাধাস্বামী, রাধাস্বামী। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। দাদা আমার প্রণাম নেবেন। জয় গুরু। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ 20তম পর্ব আমরা শুনলাম। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে BA, BSc, MA, LLB, 95 বছর অতিক্রান্ত। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। দাদার আজকের আলোচনার বিষয় ছিল শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত ভাষা, ঠাকুরের ইচ্ছা। এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হইলাম। দাদা আমরা যে কি হচ্ছি, বিশেষ করে আমি আপনার এই আলোচনা শুনে আমার ঠাকুরের প্রতি আরো বিশ্বাস, ভাব, ভক্তি জেগে উঠছে। সারা বিশ্ববাসীকে আপনি জাগিয়ে তুলছেন। আপনাকে অনেক জয়গুরু জানাই, প্রণাম জানাই। আপনার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। এবং আপনার